হ্যাঁ, আজকে আমাদের লেকচার 58। আগের দিন তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম, তোমরা সেটা এক্সপ্লোর করতে পেরেছো কিনা জানি না, কিন্তু আমরা আজকে ঢুকবো যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। আমার যতদূর মনে পড়ে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে কসমোলজিক্যাল আর্গুমেন্ট আমি দেখে নিই। কসমোলজিক্যাল আর্গুমেন্টেরও বোধহয় ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম আগের দিন, দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, ইন্ট্রোডাকশন দিয়েছিলাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের যে রেফিউটেশনটা। এবার আর্গুমেন্টটার ভেতরে ঢুকছি। কসমোলজিক্যাল আর্গুমেন্টটা অ্যাজ সাচ খুব ডিফিকাল্ট নয়। এটা আমরা কোনো না কোনো ফর্মে জানি। আগের দিন একটা ফর্মে আমরা বলেছিলাম, সেটা হচ্ছে সবকিছু কন্টিনজেন্ট। তোমরা কি সেই প্রশ্নটা এক্সপ্লোর করতে কেউ পেরেছো? কোথাও খুঁজে পেয়েছো? কান্ট কিন্তু আর্গুমেন্ট কথাটা বলছেন না, সব ক্ষেত্রে প্রুফ কথাটা বলছেন। কসমোলজিক্যাল প্রুফ, অন্টোলজিক্যাল প্রুফ, এরকম ভাবে বলছেন। তো সেখানে আমরা কন্টিনজেন্সির দিক থেকে বলেছিলাম এই জিনিসটাকে। সেটা কি, যে সব ওয়ার্ল্ডের সবকিছুই কন্টিনজেন্ট, তাহলে তার নিশ্চয়ই একটা এমন কিছু লাগবে যেটা নেসেসারি এক্সিস্টেন্স, না হলে এখানে একটা ইনফাইনাইট রিগ্রেস হয়ে যাবে। এক্স কন্টিনজেন্ট এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে, ওয়াই ও কন্টিনজেন্ট ওয়াই জেড এর উপর ডিপেন্ড করে, জেড এম এর উপর ডিপেন্ড করে, এম এন এর উপর ডিপেন্ড করে। এইভাবে একটা সবকিছু কন্টিনজেন্ট হলে একটা ইনফাইনাইট রিগ্রেস হয়। সেটাকে আটকানোর জন্য একটা নেসেসারি প্রুফ, নেসেসারি এক্সিস্টেন্স লাগবে। যে নেসেসারি এক্সিস্টেন্সটা নেসেসারি যেহেতু, সেহেতু কন্টিনজেন্ট নয়, তার থেকে সবকিছু ফলো করবে। এটা হচ্ছে আর্গুমেন্টের অভিমুখ। এবার দেখো যে এটাকে অন্য ফর্মেও দেওয়া যায়। এটাকে অনেকেই কজাল ফর্মে দিয়েছেন, যে সবকিছুই কজড। আমরা সবকিছু বলতে আমরা যা কিছু অভিজ্ঞতার জগতে পাই সবকিছুই কজড, কিছুর থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এরকম ভাবে হলে ওই একই ভাবে একই যুক্তিতে একটা ইনফাইনাইট রিগ্রেস হয়। এটার কজ ওটা, ওটার কজ সেটা, ওটার কজ। তাহলে তো আমি এখন যেটাকে ব্যাখ্যা করতে চাইছি, আমি যদি এখন টেবিলটাকে ব্যাখ্যা করতে চাই, সে তার ব্যাখ্যা কোনোদিনই পাবো না। তাহলে একটা কিছু মানতে হবে যেটা ফার্স্ট কজ। তাহলে কন্টিনজেন্সি এই আর্গুমেন্টটা থেকে, কসমোলজিক্যাল আর্গুমেন্ট থেকে আমরা যেমন একটা নেসেসারি বিইং কে প্রমাণ করতে পারি, তেমন আমরা ফার্স্ট কজ কে প্রমাণ করতে পারি। ফার্স্ট কজটা কিরকম? যেটা কজ কিন্তু আনকজড, বাকি সব কজড এবং কজড এবং কজ, কজড কজ, এটা আনকজড কজ। তোমরা দেখো ঠিক এরকম ভাবেই তোমরা যদি সাংখ্য দর্শনে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে সব তিন রকম জিনিস মানা হয়েছে, যে যেগুলো শুধুমাত্র এফেক্ট। এগুলোকে বলা হয় বিকৃতি, কেবলমাত্র বিকৃতি। যেমন পঞ্চমহাভূত কেবলমাত্র বিকৃতি। এ নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আমি এখন ঢুকছি না। সাংখ্য ফিলসফি তো আমাদের আলোচনার বিষয় নয়। তোমরা এইগুলো জানো, তোমরা সব যারা পড়াও, তারা কলেজে পড়াও এগুলো নিয়ে। যেমন পঞ্চমহাভূত হচ্ছে বিকৃতি, কেবল বিকৃতি। কেন এগুলোকে কেবল বিকৃতি বলা হলো? পঞ্চ ইন্দ্রিয় থেকে হ্যাঁ, পঞ্চ মহাভূত এগুলো নিয়ে বললাম। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কেবল এফেক্ট নয়, কজড নয়, এগুলো কেবল কজড। কিন্তু
খেয়াল করে দেখো, পঞ্চমহাভূত থেকেও আবার কিন্তু কিছু জিনিস উৎপন্ন হয়। পঞ্চমহাভূত থেকে আবার উৎপন্ন হয়, নৈয়ায়িকরা বৈশেষিকরা বলবেন পঞ্চমহাভূত থেকে আবার ধনুক উৎপন্ন হয়, এইভাবে আরো জিনিস উৎপন্ন হয়, ঘটাদি ইত্যাদি উৎপন্ন হয়। কিন্তু ঘটের পরে কি উৎপন্ন হয়? আর কিছু উৎপন্ন হয় না। না, তারপরেও একটা জিনিস উৎপন্ন হতে পারে, ঘটের পরেও ঘট ধ্বংস উৎপন্ন হতে পারে। ধ্বংসটার আর থেকে কিছু উৎপন্ন হয় না। এখন ঘট ধ্বংস হলে কাজেই ঘটের ধ্বংসাভাব উৎপন্ন হবে, তার থেকে আর কিছু উৎপন্ন হবে না। ঘটটা হচ্ছে অন্তাবয়বী, অন্তাবয়বী, তার থেকে আর কোনো অবয়বী উৎপন্ন হবে না, কিন্তু ধ্বংসাভাব উৎপন্ন হতে পারে। আবার ঘট ধ্বংস হলে যে ঘটের অংশগুলো কপাল পেলাম, সেগুলো আবার আরো ধ্বংস হতে পারে, পরে আবার ফিরে যেতে পারে সেই পরমাণুতে। যাই হোক, জগতে আমাদের অভিজ্ঞতা, পরমাণু তো আমাদের অভিজ্ঞতার বিষয় নয়, জগতে আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে কিন্তু প্রকৃতি বিকৃতি, সাংখ্যের ভাষায়, যেগুলো কজড কজ। যেমন পঞ্চতন্মাত্র, পঞ্চতন্মাত্রের কারণ আছে অহংকার, অহংকারের কারণ আছে, এবং অহংকার অন্য জিনিসের কারণ হয়, নিজেও কারণ, আবার তার কারণ আছে। আমাদের অভিজ্ঞতায় কান্ট বলবেন আমরা যা কিছু পাই সব এই লেভেলের জিনিস, ওই লেভেলের যেটা শুধুমাত্র এফেক্ট, সেই লেভেলের জিনিস আমরা পাই না। কারণ ওই অন্তাবয়বী যাকে নৈয়ায়িক বলেন, তারও তো, যেমন এরা যেমন বলেন শেষে পাবো হচ্ছে পঞ্চমহাভূত, এই ক্ষিতি অব তেজ মরুত বোম পঞ্চমহাভূত, সাংখ্যরা বলেন, নৈয়ায়িক বলবেন তার থেকেও তো আমরা পাই অন্তাবয়বী, যেমন যেমন হচ্ছে আমরা পাই ঘট পট ইত্যাদি, সেগুলো শেষ। কিন্তু নৈয়ায়িকের এটা মানতে হয় আর অবয়বী উৎপন্ন হয় না, কিন্তু হতেও পারে, জেনারেলি হয় না, হতেও পারে। যেমন ধরো একটা গান ছিল না, আমরা ছেলেবেলায় খুব চলতো গানটা, তোমরাও শুনে থাকবে, গানের সিনটার কথা আমি বলছি, একটা নাচের দৃশ্য ছিল, गोरी तेरे अंग अंग में रूप रंग से भरे हुए है कल से। যে সুন্দরী নারীর কথা একজন বর্ণনা করা হচ্ছে, তার সারা শরীরে যেন যৌবন এর কলসি ভর্তি হয়ে রয়েছে, কিন্তু গানের দৃশ্যটাই যেটা দেখানো হচ্ছে, প্রচুর একটা সমুদ্রের সৈকতে প্রচুর কলসি, পিতলের কলসি, সেই কলসিগুলো দিয়ে নানা রকম ফিগার তৈরি করা হয়েছে, করে সেটাই ছবিতে ধরা হয়েছে, পিকচারে ধরা হয়েছে। তাহলে দেখো, নৈয়ায়িক যেটাকে অন্তাবয়বী বলছেন, আমি দেখছি একটা ত্রিভুজ আকৃতি, একটা পিরামিড আকৃতি একটা জিনিস, সেটা আসলে তার অংশগুলো হচ্ছে কলসি। তাহলে পিরামিডটা একটা কলসির পিরামিড। তাহলে কলসিটাকে, ঘরটাকে যে নৈয়ায়িক অন্তাবয়বী বলছেন, সেটা কিন্তু একটা রিলেটিভ সেন্সে। কারণ এখানে ওই গানের দৃশ্যটা আমি এই জন্য বললাম যে অনেকেই দেখে থাকবে, একটা গান নাচ করছে, তো সেই দৃশ্যটায় ওই কলসিগুলো দিয়ে একটা পিরামিড তৈরি হয়েছে, তাহলে পিরামিডের অবয়ব হচ্ছে কলসি। তাহলে অন্তর্বয়বীটাও একেবারে ওই আলটিমেট সেন্সে নয়। কাজেই এবার কান্টে ফিরে আসি, কান্ট বলবেন আমাদের অভিজ্ঞতা এরকম সবকিছুই হচ্ছে এইরকম মাঝামাঝি বিষয়, লাস্টের কিছু নেই, শুধু কজ মানে শুধু এফেক্ট, এরকম জিনিস হয় না, যা কিছু সেটা একদিক থেকে কজ আর একদিক থেকে এফেক্ট, মানে কজ। তাহলে এটাকে ইনফাইনাইট রিগ্রেস হয়ে যায়, তাহলে একটা জিনিস পেতে হবে আনকজড কজ, সাংখ্যের ভাষায় যেটা প্রকৃতি, মূলা প্রকৃতি। মূলা কেন? স্ত্রীলিঙ্গ, তাই জন্য মূলা প্রকৃতি, মূল প্রকৃতি হয় না, মূলা প্রকৃতি। এবং সেটার সঙ্গে বলা হয়েছে মূলা প্রকৃতি অবিকৃতি, মানে আনকজড, মূলা প্রকৃতি মানে কজ, এবং অবিকৃতি মানে আনকজড।
নট অ্যান এফেক্ট, এই অর্থ গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে ওরা প্রকৃতি বলবেন, নৈয়ায়িক বলবেন ঈশ্বর, অনেকে ঈশ্বর বলবেন, এইরকম ভাবে মানা হয়। এই যে আর্গুমেন্ট, এখানে কান্ট বলছেন এই আর্গুমেন্টটা ভ্যালিড আর্গুমেন্ট নয়। অনেক দিক থেকে দেখা যায় ভ্যালিড আর্গুমেন্ট দেখানো যায় যে ভ্যালিড আর্গুমেন্ট নয়, কিন্তু কান্ট যে দিক থেকে দেখিয়েছেন সেই দিকটা আমরা একটু খেয়াল করব। 1 মিনিট। আমি একটু বইটা খুলে নিই। কান্টের আর্গুমেন্টের ফর্মুলেশনটা কি? এরকম যে ইফ এনিথিং এক্সিস্টস দেন আ নেসেসারি বিং মাস্ট এক্সিস্ট। যদি কিছু থাকে তাহলে একজন নেসেসারি বিং থাকবে। কারণটা কি? ওই ইনফাইনাইট রিগ্রেস হয়ে যাবে বলে। এবং অন্তত আমি আছি, আই এক্সিস্ট, আমি আছি, তাহলে এর থেকে ফলো করে কিছু থাকলে নেসেসারি বিং থাকবে। আমি আছি, আই এক্সিস্ট, এটা তো নেসেসারি। এটা ডেকার্ট বলেছিলেন, কান্ট মানবেন, এই অংশটুকু মানবেন। আই এক্সিস্ট নিয়ে কান্টের অনেক কথা আছে, হয়তো আর একটা আলাদা লেকচার করবো আমি। যাদবপুরে একটা সেমিনার আছে সামনে, কান্ট কেসিবি অদ্বৈত বেদান্তের ওপর, সেখানে এই বিষয়টা নিয়ে আমি বলবো। সেটা হয়তো এই গ্রুপেও আমি, তোমরা হয়তো গ্রুপের সবাই সেই সেমিনারে থাকবে না, এটা আমি হয়তো এই গ্রুপেও কিছুটা আলোচনা করলেও করতে পারি যদি আমার কোনো সময় ইচ্ছা হয়, এবং অবশ্যই তোমাদের ইচ্ছা হয়। সেখানে অনেক কথা কান্ট বলেছেন যেগুলো তোমাদের সাথে, আসলে কান্টের অনেক কথা আমি যা আলোচনা করেছি তার বাইরেও অনেক কথা আছে, অনেক পয়েন্ট আছে, অনেক প্রবলেম আছে যেগুলো তোমাদের সাথে আলোচনা আমি করিনি। সেগুলো পরে সুযোগ হলে সেই পয়েন্ট গুলো ধরে ধরে আলোচনা করা যেতে পারে। তাহলে আমার এক্সিস্টেন্স, কিছুর এক্সিস্টেন্স থাকলেই সেখানে কি হবে? আমার, তাহলে আমার কিছু এক্সিস্টেন্স থাকলে একটা নেসেসারি বিং থাকবে। এতদূর পর্যন্ত এই প্রেমিসটা আমরা প্রমাণ করেছি। এবং আমার এক্সিস্টেন্স আছে, এটা তো অলরেডি প্রমাণিত, আমরা আগেই দেখেছি। আই এক্সিস্ট, এটা নিয়ে সংশয় করা যায় না। তাই এর থেকে প্রমাণিত হয় যে নেসেসারি বিং এক্সিস্টস। Page 569. The cosmological proof, which we will now investigate, retains the connection of absolute necessity with the highest reality, but instead of inferring, as in the previous argument, from the highest reality to necessity of existence, it rather
infers from the previously given unconditioned necessity of some being or other to the unbounded reality of this being, thus setting everything on the track of a species of inferences that, whether reasonable or sophisticated, is at least neutral and has been the most persuasive one, not only for the common but also for the speculative understanding. It is also the one that visibly draws the outline for all the proofs of natural theology, outlines which have always been followed and will be followed further, however one might try to embellish and disguise them with so much foliage and scrollwork. This proof, which Leibniz also called the proof of a contingentia mundi, we will now place before our eyes and subject to examination. এই প্রুফটা এবার কান্ট দেবেন। এই প্রুফটা কেমন প্রুফ, এবং বলছেন এটা আমরা যতই চেষ্টা করি এই প্রুফটা থেকে, এই প্রুফটা ফিরে ফিরে আসবে এবং আমাদের সামনে এসে উপস্থাপিত হবে, এবং এইটার উপর সব থিওলজি, পুরো থিওলজি এটার উপর ডিপেন্ড করে। ওই জন্য মৌলানা সাহেব বারবার করে এটার উপর জোর দিচ্ছিলেন যে কন্টিনজেন্সি 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 আর্গুমেন্ট, আসলে কন্টিনজেন্সি আর্গুমেন্ট এটাই। দেখা যাক কি বলে। It goes as follows. A605, B633. If something exists, then an absolutely necessary being also has to exist. Now, I myself at least exist. যেটা তোমাদের আগে বললাম, এইখানে কথাটা আছে। Therefore, an absolutely necessary being exists. এটা প্রুভড হয়ে যায়। প্রথম প্রেমিসটা কি করে প্রুভ হয়? প্রথম প্রেমিসটা প্রুভ হয় ওই ইনফাইনাইট রিগ্রেসের দোষ দেখিয়ে, যে সব যদি কন্টিনজেন্ট হয় তাহলে কিন্তু ইনফাইনাইট রিগ্রেস হবে। সেই জন্য আমাদের একটা কোনো কিছু থাকলেই সেটা যেহেতু কন্টিনজেন্ট তাহলে একটা অ্যাবসলিউটলি নেসেসারি বিইং থাকতে হবে। The minor premise contains an experience. The major premise an inference from an experience in general. দেখো মাইনর প্রেমিসটা একটা এক্সপিরিয়েন্স, আই এক্সিস্ট, এটা আমার একটা এক্সপিরিয়েন্স। মেজর প্রেমিসটা একটা ইনফারেন্সের উপর নির্ভর করে, আমার এক্সপিরিয়েন্স, সাধারণ এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে একটা ইনফারেন্স করা হয়েছে যে আমি যা কিছু দেখি সবকিছু কন্টিনজেন্ট, এবং আমি ইনফার করছি যে সবকিছু যদি কন্টিনজেন্ট হয় তাহলে তো ইনফাইনাইট রিগ্রেস হয়ে যাবে। তাহলে কোনো কিছু কন্টিনজেন্ট হলে কোনো কিছু নেসেসারি হবে, এটা বলছেন। ঠিক একই রকম আর্গুমেন্ট কান্ট, একই রকম প্রিন্সিপাল কান্ট কিন্তু মেনেছেন অন্যখানে। কেন মনে করে দেখো, যেখানে উনি চেঞ্জের কথা বলছেন, এটা আছে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের, যেখানে অ্যানালিটিক অফ প্রিন্সিপালস, যেটা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের সেকেন্ড পার্ট, সেটার মধ্যে একটা কথা উনি বলেছিলেন, একটা প্রিন্সিপালের কথা বলেছিলেন যে ইফ সামথিং চেঞ্জেস দেন দেয়ার রিমেন্স সামথিং হুইচ ইজ আনচেঞ্জড।
through every change there remains something which is unchanged. That is the principle. এটা কিরকম কথা? কোনো কিছু চেঞ্জ হলে কিছু আনচেঞ্জ থাকতে হবে। একটা সবুজ আম হলুদ হয়ে গেল, যদি বলো সবুজ আম দেখলে পরে হলুদ আম দেখলে, তো দুটো আম দেখলে, সবুজ আমটা হলুদ আমে চেঞ্জ হয়েছে বললে তো তোমায় বলতে হবে যে একটা আম, একটাই আম, তাহলে সেই আমটা আনচেঞ্জড, এই কথাটা তোমায় স্বীকার করতে হবে। এখানে ঠিক সেই কথা বলছেন যে কন্টিনজেন্ট হলে কিছু নেসেসারি থাকতে হবে, সেটা আমরা ইনফার করতে পারি। Thus the proof really starts from experience, so it is not carried out entirely a priori or ontologically. And because the object of all possible experience is called world, it is therefore termed the cosmological proof. এটাকে কসমোলজিক্যাল বলা হয়। সব এক্সপিরিয়েন্সের কালেকশনকে আমরা ওয়ার্ল্ড বলি। ওয়ার্ল্ড মানে দ্য কসমস, এই জন্য এটা কসমোলজিক্যাল প্রুফ। তারপর কি বলছেন? Now, পরের প্যারাগ্রাফ, now the proof further infers the necessary being can be determined only in one single way, that is, in regard to all possible predicates, it can be determined by only one of them. So consequently, it must be thoroughly determined through its concept. Now, only one single concept of a thing is possible that thoroughly determines the thing a priori, namely that of an ens realissimum. Thus, the concept of the most real being is the only single one through which a necessary being can be thought. That is, there necessarily exists a highest being. এই যে নেসেসারি বিং, একে হাইয়েস্ট বিং হতে হবে। কেন? নেসেসারি বিং এর মধ্যে এটা ধরে নেওয়া হচ্ছে সব পজিটিভ কোয়ালিটি থাকবে, তাই এটা হাইয়েস্ট বিং। এখানে কি নেসেসারিলি এক্সিস্ট করাটাকেও একটা পজিটিভ কোয়ালিটি হিসেবে ধরা হচ্ছে? এক্সিস্টেন্সটা কান্ট তো ওই জায়গাটাই চ্যালেঞ্জ করেছেন না আগেই। এটা তুমি সাংঘাতিক প্রশ্ন করেছো। কান্ট তো ওই জায়গাটা আগে কেটে দিয়ে রেখেছেন আগের আর্গুমেন্টে, তোমরা জানো, আগের প্রুফে, অন্টোলজিক্যাল প্রুফে, যে এক্সিস্টেন্স ইজ নট এ প্রেডিকেট। এবং এই জন্য বলবেন, ওই যে প্রশ্নটা তোমাদের আগের দিন করেছিলাম, যে এইটা ওই আগের প্রুফটাকে প্রিসাপোজ করে, যেখানে ধরে নেওয়া হচ্ছে এক্সিস্টেন্স ইজ এ প্রেডিকেট। কান্ট বলেছেন এক্সিস্টেন্স প্রেডিকেট হতে পারে, কিন্তু অন্টোলজিক্যাল প্রুফে বলা হয়েছে এক্সিস্টেন্স ইজ এ প্রেডিকেট, তার উপর ওই প্রুফটা দাঁড়িয়ে রয়েছে। এবং এক্সিস্টেন্সটা এরকম বিইং এর একটা প্রেডিকেট। এখানেও ধরে নেওয়া হচ্ছে এই যে নেসেসারি বিইং, মানে নেসেসিটি কথাটা কিসের মধ্যে পড়ে? কান্ট যে চার্টটা দিয়েছিলেন ক্যাটেগরির, তার মধ্যে দেখো নেসেসিটিটা মোডালিটির মধ্যে পড়ে। এবার আবার আরেকটু ভাবো, কি কি মোডালিটির মধ্যে পড়ে? পসিবিলিটি, ইম্পসিবিলিটি, এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, নেসেসিটি আর কন্টিনজেন্সি, এই তো আছে ওই চারটার মধ্যে মোডালিটির আন্ডারে। এখন এটাও খেয়াল করবার বিষয়, পসিবিলিটি, ইম্পসিবিলিটি, এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, নেসেসিটি, কন্টিনজেন্সি, এই সবকটাই কিন্তু
এক্সিস্টেন্স রিলেটেড। পসিবিলিটি ইম্পসিবিলিটি মানে কি? পসিবিলিটি মানে হচ্ছে পসিবল এক্সিস্টেন্স, ইম্পসিবিলিটি মানে হচ্ছে ইম্পসিবল এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স নন এক্সিস্টেন্স মানে অ্যাকচুয়াল এক্সিস্টেন্স, অ্যাকচুয়াল নন এক্সিস্টেন্স। নেসেসিটি আর কন্টিনজেন্সি মানে কি? নেসেসারি এক্সিস্টেন্স আর কন্টিনজেন্সি মানে হচ্ছে পসিবল এক্সপিরিয়েন্স, মানে পসিবল এক্সিস্টেন্স, কন্টিনজেন্ট এক্সিস্টেন্স, সবগুলো এক্সিস্টেন্সকেই বোঝাচ্ছে। কিন্তু কান্ট বলেছেন এক্সিস্টেন্সটাকে যদিও একটা কনসেপ্ট বা ক্যাটেগরি বলছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বলে দিয়েছেন যে নেসেসিটি, কতগুলো কথা একসাথে করতে তোমাদের আগের একটা লেকচারে আমি বলে দিয়েছিলাম, যেটা আগের দিনের লেকচারে, যেগুলো লাগবে। নেসেসিটি কিন্তু জাজমেন্টে থাকে। থাকে, এক্স্যাক্টলি ঠিক জিনিসটা মনে করতে পেরেছো, জাজমেন্টে থাকে। এখানে নেসেসিটি কাকে দেওয়া হচ্ছে? অবজেক্টকে দেওয়া হচ্ছে। কাজেই কান্ট তো আগেই অন্টোলজিক্যাল প্রুফে বলে এসছেন, ইউ ক্যানট ডিফাইন এনিথিং ইনটু এক্সিস্টেন্স। এটা যদি হয়, এক্সিস্টেন্সে তুমি নেসেসিটি দিতে পারবে না, এটা সম্ভব নয়। তুমি ডিফাইন করে দিলে নেসেসারিলি ইউনিকর্ন এক্সিস্টস, ইউনিকর্নের ডেফিনেশনের মধ্যে তুমি এক্সিস্টেন্স লাগিয়ে দাও যে ইউনিকর্নের ডেফিনেশনের মধ্যে এক্সিস্টেন্স রয়েছে, তাহলে কি জগতে ইউনিকর্ন থাকবে? তা তো থাকবে না। কাজে ইউ ক্যানট ডিফাইন এনিথিং ইনটু এক্সিস্টেন্স, এটা হবে না। বলছেন এখানে ওই প্রবলেমটা হচ্ছে, এই জন্য এই প্রুফটা অন্টোলজিক্যাল প্রুফকে প্রিসাপোজ করছে। স্যার এখানে বলার সময় তো তাহলে এভাবে বলতে হবে যে অন্টোলজিক্যাল প্রুফ মানে যেভাবে আসছে কান্টের আগে পর্যন্ত, এখন অ্যানসেলম যেভাবে দিচ্ছে সেইটাকে প্রিসাপোজ করছে। কারণ মানে আমি এটা করতে গিয়ে কিছুতেই ব্যাপারটা লজিকটা দাঁড় করানো যাচ্ছিল না, যে কান্ট তো নেসেসিটিকে মানছেন না, মানে অ্যাজ প্রেডিকেট অর প্রপার্টি মানছেন না। তো সেটার উপর যদি ওটা ডিপেন্ডেন্ট হয় কসমোলজিক্যাল আর্গুমেন্ট, তাহলে ওই যুক্তিতে তো দুটো যুক্তি মানে দুটোরই ওই এক্সপিরিয়েন্সের লেভেলে বা এক্সিস্টেন্সের লেভেলে যেখানে আছে বলে দাবি করা হচ্ছে, সেই জায়গাটা খণ্ডিত হয়ে যাচ্ছে। আর যদি কান্টের প্রসঙ্গটা পরে আনি, তাহলে আর্গুমেন্টটা সাজানো হবে কিভাবে? আমি তোমার কথাটা খুব ভালো করে বুঝলাম না, আর একটু বুঝিয়ে বলো। অ্যানসেলামের যে যুক্তিটা আছে, যেটা দেখিয়ে এখানে বলা হচ্ছে যে সেকশন 2 তে, সেকশন 4-এ বলা হয়েছিল যে অন্টোলজিক্যাল প্রুফ পসিবল না, আর এটাতে বলা হচ্ছে কসমোলজিক্যাল প্রুফ পসিবল না। তো আমার একটু বুঝতে ভুল হয়েছিল যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট অন্টোলজিক্যাল আর্গুমেন্টের উপর ডিপেন্ডেন্ট, এই যে আপনি এটা বের করতে বলেছিলেন, এখানে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা যেটা একদম বরাবরের থেকে আসছে, মানে ট্র্যাডিশনাল ফর্ম যেটা, সেটার উপর, সেটাকে ফোকাস করে কাজটা করতে হবে। ইনস্টেড আমি যেটা করছিলাম সেটা হচ্ছে কান্টের পার্সপেক্টিভটা, কান্টের বক্তব্যটা, যে এক্সিস্টেন্স আর প্রেডিকেট থাকে না, ফলত অন্টোলজিক্যাল আর্গুমেন্ট সেভাবে দাঁড়াচ্ছে। আচ্ছা, মানে তুমি রেফিউটেশনটার উপর জোর দিচ্ছিলে না? হ্যাঁ, যে এবার মুশকিলটা হয়ে যাচ্ছে কোথায়, এই যে ফুটনোটটা যেটা আছে, যেটা আপনি বলেছিলেন এটা ফুটনোটটা কেন দিয়েছে, এই যে A605 B633, এটা ফুটনোটটা কেন দিয়েছে, এটা দেওয়া উচিত ছিল ওখানে। তো এইখানে যে নেসেসিটির যে বলে যে এই বক্তব্যটা বলা আছে, এটাকে মেন বডির সাথে, যেখানে মানে A605-এ যেখানে নেসেসারি কথাটা বলা আছে, ওটার সাথে কানেক্ট করতে ওই পার্সপেক্টিভ থেকে একটু অসুবিধা হচ্ছে। ওটা যদি একটু বুঝিয়ে দেন সুবিধা হবে। আবার পড়ি তাহলে ফুটনোটটা। The inference is too well known for it is to be necessary to expound it in detail here. It rests on the allegedly transcendental natural law of causality that everything contingent must have a cause, which তাহলে কন্টিনজেন্টের কজ আছে, তাহলে দেখো ওই কন্টিনজেন্সি আর কজালিটি এই দুটোর সঙ্গে দুটোকে কান্ট এখানে জুড়ে দিলেন, এটা একটু লক্ষ্য করবার বিষয়। which if in turn is contingent
must likewise have its cause until the series of causes subordinated one to another has to end with an absolutely necessary cause, without which it would have no completeness. তাহলে কমপ্লিটনেস তো পাবো না, আর কমপ্লিটনেস না পেলে তো আমরা বুঝতে পারবো না, এটা যেন আমাদের মনে হয়। কান্ট বলছেন এই প্রিসাপোজিশনটা গন্ডগোল আছে, যে কমপ্লিটনেস না বুঝতে পারলে আমি বুঝতে পারবো না, এরকম কথা এটা অনেকেই বলবেন। এই জন্য কসমোলজিক্যাল আর্গুমেন্টটাকে অনেকেই মানে ভুল বোঝেন, মানে অনেকেই কসমোলজিক্যাল আর্গুমেন্টকে খুব স্ট্রং আর্গুমেন্ট বলে মনে করেন। দেখো এখানে আমার সমস্যা হচ্ছে কোন জায়গায় সমস্যা হচ্ছে, তুমি ধরো আমি একটা মডেলে ভাবি, তোমার যদি বা লিনিয়ার কজেশনে বুঝতে অসুবিধা হয়, এটার কজ ওটার পিছিয়ে যাব, কত পিছিয়ে যাব, তাহলে তো বুঝতে পারবো না, এটা একরকমের চিন্তা। তাহলে এক জায়গায় ফুল স্টপ থাকবে, ফুল স্টপ থেকে শুরু হবে, নাহলে তো বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না সে প্রশ্নটা পরে আসছি, মানে সেটা নিয়েও প্রশ্ন করা যায় যে বুঝতে পারবো নাই বা কেন। কিন্তু আবার কজালিটিকে তুমি লিনিয়ার ওয়েতে নাও বুঝতে পারো, কজালিটিকে তুমি সাইক্লিক্যাল ওয়েতে বোঝো। যেমন ধরো ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এখানে কজালিটিতে এই সমস্যাটা হবে, কারণ কজালিটি হচ্ছে লিনিয়ার, টাইম লিনিয়ার। এক সময় টাইমে শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, আবার টাইমে সব অ্যাপোক্যালিপসের পরে, কিয়ামতের পরে সব খতম হয়ে যাবে। লিনিয়ার সমস্যা হবে। কিন্তু টাইমকে যদি ইন্ডিয়ান ওয়েতে বোঝো, সাইক্লিক্যাল, এ পয়েন্ট থেকে শুরু করলে বি সি ডি ই এফ করে জেড করে এসে জেড এর কজটা আবার এ, গোল। বুঝতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই বুঝতে। কিন্তু কান্ট লিনিয়ার টাইমেই বিশ্বাস করেন, কাজেই কজালিটি লিনিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়ান সিস্টেমে কোনো অসুবিধা নেই, এবং সেই সাইকেলের যে কোনো একটা একে পজিশনকে বুঝতে আমার ইনফাইনাইট রিগ্রেস হয় না। সত্যি করে ধরো সাইকেলের অনেকগুলো স্পোক আছে, যেমন আমাদের অশোক চক্রের 24টা অ্যাক্সেল আছে। হলো, কোনটা শুরু কোনটা প্রথম তুমি বলতে পারবে না, কোনটা প্রথম, যে কোনোটা প্রথম হতে পারে। তাহলে তো এখানে তোমার একটা আইদার সার্কুলারিটি হবে কিংবা ইনফাইনাইট রিগ্রেস হবে, তুমি শুরু করতে কোথা থেকে পারবে না। কিন্তু দেখো তুমি যে কোনোটাকে ধরে নিলে, ধরো কোনো একটা এক্স কে ধরে নিলে, এটাকে একটা দাগ দিয়ে দিলে, এটা আমি ধরছি, তাহলে তুমি বলে দেবে এটা আগে ওটা পরে, তুমি আগে পরে এবার ঠিক করে ফেলতে পারো। এখন তোমার বুঝতে কোনো অসুবিধা নেই, তুমি বুঝতে পারবে তার আগেরটা কি তার পরেরটা কি। ঠিক তেমনি আমার অ্যাকচুয়াল ওয়ার্ল্ডকে বুঝতে গেলে আমার এই সবগুলো জানতে হবে। তোমার সবগুলো ওই 24টাকেই জানতে হবে তার কোনো মানে নেই। ওই যেটাকে দাগ দিয়েছি, আমি বলবো দাগ দাও তো, কোনটার আগে আছে, কোনটার বাঁ দিকে আছে, কোনটার ডান দিকে আছে, তুমি দাগ দিয়ে দিতে পারবে এটা বাঁ দিকে আছে, এটা ডান দিকে আছে। তোমার 24টা খুঁজে দেখতে হবে না। দেখতে হবে কি? সেটা তো হয় না। তোমার ওই দাগ দিয়ে দিলে তুমি যে কোনো একটাকে ধরলে তুমি তার বাঁ দিক ডান দিকটা ঠিক করে ফেলতে পারো। ঠিক তেমনি তোমার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমার কিন্তু নৈয়ায়িকরাই কথা বলবেন, কান্টও এই কথা বলবেন, যে তুমি অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সে তুমি ঘটের কারণ খুঁজতে গেছো। ঘটের কারণ খুঁজতে গেলে তুমি বুঝতে পারবে মৃত্তিকা, কুম্ভকার, এগুলো ঘটের কারণ। মৃত্তিকার বাবাকে আনতে হবে, তার বাবাকে আনতে হবে, তার তো কোনো মানে কুম্ভকারের বাবাকে আনতে হবে, তার বাবাকে আনতে হবে, তার বাবাকে আনতে হবে, এই দায়টা তো তোমার নেই। যদিও তুমি জানো সেগুলো একটা কজাল চেন আছে, কিন্তু ওটাকে এক্সপ্লেইন করতে গেলে অত দূর যেতে হবে না। এক্সপ্লানেশনের দিক থেকে কোনো সমস্যা নেই। এটা তোমার একটা লজিক্যাল সমস্যা হচ্ছে, তুমি ওই লজিকটা মানো বলে তুমি এটা আগে থেকে ধরে নিচ্ছ যে আমি পুরোটাকে না বুঝতে পারলে ওই পার্টটাকে বুঝতে পারবো না। দ্যাট ইজ নট দ্য কেস।
পার্টটাকে ভালো করেই বুঝতে পারো। তুমি একটা অন্য এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবে। তুমি নাম্বার বুঝতে পারো, আমি যদি বলি 100 তার মানে কি, 100-র আগে কি আছে 100-র পরে কি আছে বুঝতে পারো। কিন্তু নাম্বার সিরিজটা তো ইনফাইনাইট, দুদিকেই ইনফাইনাইট, মাইনাসের দিকেও প্লাসের দিকেও। তার মানে কি তোমার পুরো শেষ নাম্বারটা না জানলে তুমি 100 আর 101 199 বুঝতে পারবে না। এটা তো একটা অদ্ভুত যুক্তি হয়ে যাচ্ছে। ঠিক তেমনি তুমি এই এফেক্টটাকে বুঝতে পারবে না যদি না তুমি পুরো কজাল চেনটাকে বুঝতে পারো। তাহলে এই যুক্তিটা অত্যন্ত দুর্বল যুক্তি। এখানে কান্ট ওইটাকে খণ্ডন করবেন। কান্টের রেফিউটেশনটা কোন জায়গাটায় দেখো, কান্ট বলছেন যে এই যে থিসিসটা যে আর্গুমেন্টটা এখানে দেওয়া হলো, এটা কিন্তু ওই ফোর্থ অ্যান্টিনমির একদম এক্স্যাক্টলি সেম আর্গুমেন্ট। ফোর্থ অ্যান্টিনমিতে যে কথাটা বলা হয়েছিল যে একটা নেসেসারি বিইং না মানলে ইনফাইনাইট রিগ্রেস হবে, এখানে ওই কথাটাই বলা হচ্ছে। তাহলে রেফিউটেশনটাও অনেকটা সেরকম হবে, সিমিলার হবে। এখানে আরেকটা প্রিসাপোজিশন আছে, আলটিমেটলি এটা দিয়ে কি প্রমাণ করা হবে, গড জাতীয় একটা কিছু আছে, এটাই তো প্রমাণ করা হবে। তো সেটা প্রমাণ করতে গেলে আরেকটা জিনিস লাগে এর সঙ্গে, জাস্ট নেসেসারি বিইং নয়। সেটা কি, দ্যাট হুইচ এক্সিস্টস নেসেসারিলি পজেসেস দ্য হাইয়েস্ট ফর্ম অফ রিয়েলিটি। যেটা নেসেসারিলি এক্সিস্ট করে সেটা হাইয়েস্ট ফর্ম অফ রিয়েলিটি থাকবে। এবং হাইয়েস্ট ফর্ম অফ রিয়েলিটিটা কি, সবকিছু তার মধ্যে সব পজিটিভ কোয়ালিটি থাকবে। এখন সব পজিটিভ কোয়ালিটি থাকবে এই কথাটার মানে কি, পজিটিভ কোয়ালিটি তাহলে দুটো জিনিস ভাবি, এক্স আর ওয়াই। এক্স এর সব পজিটিভ কোয়ালিটি দিলে এক্সেপ্ট এক্সিস্টেন্স, আর ওয়াই এর সব পজিটিভ কোয়ালিটি দিলে প্লাস এক্সিস্টেন্স। তাহলে ওয়াই ইজ হায়ার, তাহলে ওয়াইটাই হচ্ছে এক্সিস্টিং বিং, দ্যাট ইজ গড। সেটাই ঈশ্বর, সেটাই আল্লাহ, এটাই আর্গুমেন্ট। তাহলে তাকে থাকতেই হবে, এক্সিস্টেন্স তার মধ্যে রয়েছে, তার কনসেপ্টটার মধ্যেই এক্সিস্টেন্স রয়েছে। কিন্তু কান্টের ওই তাহলে এটা কি কোনটাকে এটা প্রিসাপোজ করছে, এটা কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে প্রিসাপোজ করছে যে কনসেপ্টটার মধ্যেই, গডের কনসেপ্টটার মধ্যেই বা ওই নেসেসারি বিইং এর কনসেপ্টের মধ্যে এক্সিস্টেন্সটা রয়েছে। কান্ট বলছেন অন্টোলজিক্যাল প্রুফ যদি না দাঁড়ায় তাহলে এটাও দাঁড়াবে না, এক্সিস্টেন্স নেই। এক্সিস্টেন্স ওরকম ভাবে কনসেপ্টের মধ্যে রাখা যায় না। এক্সিস্টেন্স একটা প্রেডিকেট নয়, অন্তত এক্সিস্টেন্স লজিক্যাল প্রেডিকেট, সেটা কান্ট বারবার বলেছেন, কিন্তু অ্যাকচুয়াল প্রেডিকেট নয়, রিয়েল প্রেডিকেট। অ্যাকচুয়াল কথাটা উনি ইউজ করেননি, রিয়েল প্রেডিকেট নয়। আমি তোমাদের না দিয়ে চা বিস্কুট খাচ্ছি, আসলে আমি লাঞ্চ করিনি, এই লাঞ্চ করছি, চা আর বিস্কুট। এখন এর থেকে আমি যদি এক্সিস্টেন্সটাকে নেসেসারি বিইং এর মধ্যে রেখে দিই, তার থেকে কি প্রপোজিশন দাঁড়ায়, এই প্রপোজিশনটা পাবো, সামথিং দ্যাট possesses the highest form of reality, মানে নেসেসারি হাইয়েস্ট ফর্ম অফ রিয়েলিটি, যেটা হাইয়েস্ট রিয়েলিটি থাকবে সেটাই নেসেসারিলি থাকতে পারে, এক্সিস্টস নেসেসারিলি, এটা আমরা পাবো। এইখানেই ওই অন্টোলজিক্যাল প্রুফটা প্রিসাপোজড হচ্ছে।
Now the proof further infers, এটা কিন্তু অতিরিক্ত কথা, প্রুফটার মধ্যে as such এটা নেই, further infers the necessary being can be determined only in one single way. একটাই উপায় আছে যেটা necessary being থাকতে পারে, that is in regard to all possible predicates. যেটা সব প্রেডিকেটের প্রেক্ষিতে কি হবে, it can be determined by only one of them. সব প্রেডিকেটের ক্ষেত্রে একটির দ্বারা ডিটারমিন্ড হবে। মানেটা কি, কথাটা সব প্রেডিকেটের মধ্যে একটির দ্বারা ডিটারমিন্ড হবে মানেটা কি দেখা যাক। So consequently it must be thoroughly determined through its concept. সব প্রেডিকেটের মধ্যে একটার দ্বারা ডিটারমিন্ড হবে, তার মানেটা কান্ট যেটা বলতে চান সেটা হচ্ছে প্রেডিকেট গুলোকে উনি ভাবছেন বাইভ্যালেন্সের টার্মসে, পি নট পি, পি নট পি, এবং পি নট পির মধ্যে একটু জাজমেন্টাল, পি নট পিটা একটু জাজমেন্টাল ওয়েতে দেখতে হবে, ভালো খারাপ, পজিটিভ নেগেটিভ, এই অর্থে সব পজিটিভ কোয়ালিটি। এই যে বাইনারির মধ্যে ওই একটা থাকবে, তার মধ্যে দুটোই থাকবে না, ভালোগুলো থাকবে, নেগেটিভ গুলো থাকবে না। কান্ট কিন্তু নেগেটিভ কোয়ালিটি মানেন, অ্যাবসেন্স মানেন কান্ট। দু রকমের অ্যাবসেন্স মেনেছেন, একটা হচ্ছে, এক রকমের অ্যাবসেন্স হচ্ছে জাজমেন্টের অ্যাবসেন্স, মানে একটা রিলেশনাল অ্যাবসেন্স। দ্য টেবল ইজ নট গ্রিন, এখানে টেবিলের থেকে গ্রিন কনসেপ্টটাকে ডিনাই করা হচ্ছে, তাহলে একটা কনসেপ্ট আর একটা কনসেপ্টকে ডিনাই করা হচ্ছে। কিন্তু যখন আমি অ্যাজ সাচ মানে নন এক্সিস্টেন্স এর কথা বলি, দেয়ার ইজ নো টেবল, এখানে কি একটা কনসেপ্ট আর একটা কনসেপ্টের কে ডিনাই করা হচ্ছে না, এখানে অ্যাজ সাচ আমি একটা জিনিসের ইনএক্সিস্টেন্স কে বোঝাচ্ছি বা নন এক্সিস্টেন্স কে বোঝাচ্ছি, সেখানে অ্যাবসেন্সের কথা বলছেন। তাহলে অ্যাবসেন্স এরকম মানেন, তো নেগেটিভ কোয়ালিটি কান্ট মানেন, নেগেটিভ কোয়ালিটি থাকবে না। Thus the concept of the most real being is the only single one through which a necessary being can be thought. That is, there necessarily exists a highest being. In this cosmological argument, so many sophistical principles come together that speculative reason seems to have summoned up all its dialectical art so as to produce the greatest possible transcendental illusion. এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন কারণ প্রথমেই বলে দিলেন যে আমাদের বুদ্ধি এখানে নানা রকম ছল চাতুরি করে একটা ইলিউশন তৈরি করে। সেখানে কি হবে? আচ্ছা, তাহলে প্রপোজিশনটা কি দাঁড়ালো? এভরি অ্যাবসলিউটলি নেসেসারি বিইং ইজ অ্যাট দ্য সেম টাইম দ্য মোস্ট রিয়েল বিইং। এটা পাবে হচ্ছে পেজ 572। উনি বলছেন if the proposition is correct, every absolutely necessary being at the same time the most real being, which is the nervus probandi of the cosmological proof. Nervus probandi মানে হচ্ছে প্রুফের একদম ব্যাকবোন। নার্ভাস কথাটা বোধহয় থেকে নার্ভ কথাটা এসছে, ওই তার নার্ভ, আমাদের এখনকার ভাষায় ব্যাকবোন। নার্ভাস প্রোব্যান্ডি, প্রোব্যান্ডি মানে প্রুফ। ফুটনোটে লেখা আছে নার্ভ অফ হোয়াট ইজ টু বি প্রুভড।
হ্যাঁ, nerve of what is to be proved, মানে ব্যাকবোন অফ দ্য প্রুফ, নার্ভাস প্রবান্ডি। Then, like any affirmative judgment, it must be convertible per accidents beings. কোথায় হারিয়ে ফেললাম, না হারিয়ে ফেলেছি। It must be convertible per accidents. Thus, some most real beings are at the same time absolutely necessary beings. And thus, what holds for some beings contained under this concept hold also for all. এখানে দেখো কান্ট সেই অ্যারিস্টটলিয়ান লজিকের মধ্যে যাচ্ছেন, কারণ আমরা জানি এখনকার লজিকে এই ইনফারেন্সটা ভ্যালিড নয়। অল এ ইজ বি থেকে এটা আমরা করতে পারি না যে সাম এজ আর বি, তাই তো? এটা কিসের দ্বারা করতে পারতাম আমরা? মানে সাব অল্টারনেশন, যে রিলেশন, মানে যেটা তোমরা শিখেছো লজিকে, ওটাকে বলা হয় যে ওই স্কোয়ার অফ অপোজিশন। স্কোয়ার অফ অপোজিশনে আমরা জানি যদি ইউনিভার্সালটা ট্রু হয় তাহলে পার্টিকুলারটাও ট্রু হবে। এই ইনফারেন্সটা আমরা করে ফেলতে পারি। স্কোয়ার অফ অপোজিশন থেকে যে ইমিডিয়েট ইনফারেন্স করতে পারি, আমরা জানি ইফ দ্য universal is true, then the particular is also true, which is not true according to modern logic. তোমরা জানো কেন ট্রু হবে না এটা? কারণ ইউনিভার্সালে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই, কিন্তু পার্টিকুলারে ইউনিভার্সাল মানে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে। এটা এখানে ভ্যালিড হবে না, কিন্তু কান্ট মনে করছেন ভ্যালিড হলো। এবং কান্ট মনে করছেন যে আমরা কোনো কিছু আছে বলে যদি আমরা ভাবতে পারি তাহলে এটাও আমরা ভাবতে পারবো সেটা নেই। যেমন আমি ভাবতে পারি সোনার পাহাড় আছে, তাহলে আমি ভাবতে পারবো সোনার পাহাড় নেই। এটাও ফলো করছে কান্টের ওই রেফিউটেশন অফ অন্টোলজিক্যাল প্রুফ তার থেকে। কারণ ইউ ক্যানট ডিফাইন এনিথিং ইনটু এক্সিস্টেন্স, তাহলে ওরকম নেসেসারি বিইং বলে কিছু হবে না। এটা কান্টের আর্গুমেন্ট। দেখো তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে? এটার উপর ডিপেন্ড করছে যে যা কিছুই আহ উম, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা শিখেছিলাম কনভার্সন। এখানে কি এক প্রপোজিশনটা কি পেয়েছি যেটা হাইয়েস্ট, মানে কি বলবো, আমরা প্রপোজিশনটা পেয়েছিলাম যেটা হাইয়েস্ট বিং সেটা আবশ্যিক, নেসেসারি, এটা আমরা পেয়েছিলাম।
এখানে একটা ট্রিক আছে। ট্রিকটাই আমরা একটু খেয়াল করে দেখো, আমরা জেনেছিলাম মানে অ্যারিস্টটলিয়ান লজিকের কথা ভাবো, তোমরা অনেকে লজিক পড়াও। লজিক্যাল ট্রিকটা এই যে আমরা জানি এই প্রপোজিশনের সিম্পল কনভার্সন হয় না, এই প্রপোজিশনে কনভার্সন বাই লিমিটেশন হয় অ্যারিস্টটলিয়ান লজিকে। মানে অল এ ইজ বি, এটা থেকে এটা তুমি করতে পারবে না অল বি ইজ এ, তোমায় করতে হবে সাম বি ইজ এ, এটা করতে হবে, কিংবা সাম বিজ আর এজ, এটা করতে হবে। কিন্তু তিনটে কেস জানি আমরা যেখানে এ প্রপোজিশনের সিম্পল কনভার্সন হয়। তার মধ্যে একটা কি, যদি দুটো ইকুইভ্যালেন্ট হয় বা যদি দুটো অর্থ এক হয় বা একই জিনিসকে বোঝায়, সেটা হবে, সেক্ষেত্রে করা যাবে। যেমন অল ব্যাচেলার্স আর আনম্যারিড এলিজিবল আনম্যারিড মেল, তাহলে এটা তুমি এখানে করতে পারবে অল এলিজিবল আনম্যারিড মেল আর ব্যাচেলার। এটা ডেফিনিশনালের ক্ষেত্রে হয়, যেটা একই জিনিসকে বোঝায়, সেখানেও হয়, সেখানেও এই কনভার্সনটা করা যায়। এখানে সেরকম আমরা জানি যে যেটা নেসেসারিলি এক্সিস্ট করে, যা কিছু নেসেসারিলি এক্সিস্ট করে সেটাই হাইয়েস্ট বিইং, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল। হাইয়েস্ট বিইং হলেই নেসেসারিলি এক্সিস্ট করবে, আর নেসেসারিলি এক্সিস্ট করলে হাইয়েস্ট বিইং হয়ে যাবে, কাজে এটাকে তুমি কনভার্সনটা করতে পারবে এখানে। এই কনভার্সনটা হোল্ড করবে, এটার উপর অন্টোলজিক্যাল প্রুফটা নির্ভর করে রয়েছে। আমরা হাইয়েস্ট বিইং প্রুভ করেছি, তার থেকে আমরা বলছি আমরা নেসেসারি বিইং প্রুভ করেছি, এবং আমরা বললাম কি বলেছি, নেসেসারি বিইং হলে তাকে হাইয়েস্ট বিইং হতে হবে। এবার তুমি সিম্পল কনভার্সন করে নিয়েছো, হাইয়েস্ট বিইং হতে গেলে ঠিক উল্টোটা বলছো, হাইয়েস্ট বিইং হতে গেলে তাকে নেসেসারি বিইং হতে হবে, এই কনভার্সনটা করছো। এটাকে কান্ট বলবেন ইনভ্যালিড। তার কারণ ওই একই অন্টোলজিক্যাল প্রুফের কথাটা, ওই নেসেসিটি আর্গুমেন্টটা আরেকবার বলছি, খুব ভালো করে খেয়াল করে দেখো। এখানে একটা প্রপোজিশন ধরে নেওয়া হচ্ছে, নেসেসারি বিইং পর্যন্ত আমরা পৌঁছেছি, খুব ক্লিয়ার, ইনফাইনাইট রিগ্রেস দিয়ে পৌঁছেছি। এখন নেসেসারি বিইং কে হাইয়েস্ট বিইং হতে হবে, কেননা না হলে তার ভিতর নেসেসিটি থাকবে না। নেসেসিটি মানে নেসেসারি এক্সিস্টেন্স, সেটা থাকবে না। লোয়ার বিইং হলে সেটা নেসেসারি এক্সিস্টেন্স থাকবে না, নেসেসারি এক্সিস্টেন্স কে ইনক্লুড করতে হবে, তাই তাকে হাইয়েস্ট বিইং হতে হবে। এবার হাইয়েস্ট বিইং, নেসেসারি বিইং হলে হাইয়েস্ট বিইং হতে হবে, এই পর্যন্ত না হয় মেনে নিলাম, তা নিয়েও সমস্যা হবে। কিন্তু তারপরে তুমি একটা কনভার্সন করছো, কনভার্সন করে কি বলছো, যে হাইয়েস্ট বিইং হতে গেলে নেসেসারি বিইং হতে হবে, ঠিক উল্টো কথাটা বলছো। দেখে মনে হয় খুব এটা একই তো কথা বলছি, কিন্তু একই কথা নয়। এই প্রপোজিশনে তুমি কনভার্সন করেছো, যেটা জেনারেলি অ্যালাউড নয় লজিকে। কান্ট বলবেন এখানেও অ্যালাউড না, সেটা বলবেন। কেন? তুমি এখানে প্রিসাপোজ করে নিচ্ছ ওই কসমোলজিক্যাল অন্টোলজিক্যাল প্রুফটাকে। নেসেসারি বিইং এর মধ্যে এক্সিস্টেন্সটা একটা প্রপার্টি, কিন্তু কান্ট বলবেন
নেসেসারি বিইং এর কনসেপ্টের মধ্যে এক্সিস্টেন্সটা একটা প্রপার্টি নয়, মানে রিয়েল এক্সিস্টেন্সটা কোনো প্রপার্টি নয়। অবভিয়াসলি লজিক্যাল এক্সিস্টেন্স, লজিক্যাল কনসেপ্ট অফ এক্সিস্টেন্সটা একটা প্রপার্টি। We can think of the necessary being as existing, that মানে just as I can think of the table before me as being green, though it may not be green. আমি গ্রিন প্রপার্টি দিয়ে আমার সামনে টেবিলটাকে ভাবতে পারি, তার মানে এটা নয় রিয়েলিটিতে সেটা গ্রিন আছে, আমি কল্পনা করে নিতেই পারি। ঠিক তেমনি আমি হাইয়েস্ট বিইং এর, আমি নেসেসারি বিইং এর মধ্যে এক্সিস্টেন্স আছে এটা ধরে নিলেই সেই এক্সিস্টেন্সটা রিয়েল প্রপার্টি তার এটা হবে, এটা কিন্তু নয়। কাজে যেহেতু অন্টোলজিক্যাল প্রুফটা দাঁড়ায় না, সেহেতু কসমোলজিক্যাল প্রুফটাও দাঁড়াবে না। তোমাদের কাছে কি কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে এই লাস্ট প্রপোজিশনটা কিন্তু, এই কনভার্সনটা কিন্তু ওই অন্টোলজিক্যাল প্রুফের উপর ডিপেন্ড করে রয়েছে। এই কনভার্সনটা যে নেসেসারি বিইং এর মধ্যে এক্সিস্টেন্সটা ঢুকে রয়েছে, তাই নেসেসারি বিইং কে অ্যাবসলিউট মানে হাইয়েস্ট বিইং হতে হবে উইথ এক্সিস্টেন্স, এবং হাইয়েস্ট বিইং হতে গেলেই তার নেসেসারি এক্সিস্টেন্স থাকবে। হাইয়েস্ট বিইং এর মধ্যে যেহেতু নেসেসারি বিইং এর কনসেপ্টটা রয়েছে, তাহলে হাইয়েস্ট বিইং যে নেসেসারি, এটা কনভার্সনটা আমরা করে ফেলতে পারি। এবং হাইয়েস্ট বিইংটা নেসেসারিলি এক্সিস্টস, হ্যাঁ, এটা ওই অন্টোলজিক্যাল প্রুফের উপর ডিপেন্ড করছে। না হলে এটা তোমার হাইয়েস্ট বিইং এর কনসেপ্ট আছে, নেসেসারি বিইং এর কনসেপ্ট আছে, কনসেপ্ট হিসাবে আছে, কিন্তু রিয়েলিটিতে সেটা আছে, এটা তো প্রুফড হয় না। সেটা অন্টোলজিক্যাল প্রুফে আমরা দেখেছি। এই জায়গাটা কান্ট বলতে চাইছেন। এখানে আরেকটা বড় রকমের দোষ হয়, যে যেটার ভ্যালিডিটি, কান্টের কথাটা বারবার সারা, তোমরা এটা শুনতে শুনতে তোমাদের কান পেকে গেছে, যে সেটা হচ্ছে যে যেটার ভ্যালিডিটি এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে আছে সেটা ট্রান্সেন্ডেন্টালি অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ যেটার ভ্যালিডিটি আপনারাও হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভ্যালিডিটিটা শুধুমাত্র এক্সপিরিয়েন্সের সঙ্গে জুড়লেই তার ভ্যালিডিটি থাকে। সেটা কান্ট অনেকভাবেই দেখিয়েছেন, বারবার বলেছেন কথাটা, কিন্তু সেটাকে এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করে দিলে সেটা কিন্তু আর ভ্যালিড থাকে না। ঠিক সেটার কারণটা হচ্ছে ওই যে এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সের জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট কান্টের কাছে। এক্সিস্টেন্সের এই পার্টটা, এই কম্পোনেন্টটা, তোমার যে কোনো কনসেপ্ট, হাজারখানা কনসেপ্ট থাকতে পারে, কিন্তু এক্সিস্টেন্সের কম্পোনেন্টটা আসে এক্সপিরিয়েন্স থেকে, সেন্সেশন থেকে। আমি সোনার পাহাড় তো ভাবতেই পারি, কোনো অসুবিধা নেই, কেন রিয়েল হচ্ছে না, কেন এক্সিস্ট করছে না? কারণ আমার ওই ইন্টুইশনটা হচ্ছে না, সোনার পাহাড়ের কোনো ইন্টুইশন নেই। আমি আমার হাতি ভাবছি যখন, তখন যে হাতির ভাবনা আমার মনে যে রিপ্রেজেন্টেশন, আর যখন হাতি দেখছি, আমার চিন্তার হাতিটা নেই, কিন্তু আমি হাতি দেখছি, এটা আছে। এই দুটোর মধ্যে পার্থক্য একটাই, একটার ক্ষেত্রে ইন্টুইশন আছে, একটার ক্ষেত্রে ইন্টুইশন নেই, কনসেপ্ট আছে। এখন ওই কনসেপ্টকে তুমি তো কনসেপ্টটাকেই যখন তুমি তাহলে এক্সিস্টেন্সিয়াল কম্পোনেন্টটা আসে কিন্তু ইন্টুইশন থেকে। এখন তুমি শুধুমাত্র কনসেপ্ট দিয়ে যদি এক্সিস্টেন্সিয়াল কম্পোনেন্ট আনতে চাও, সেটা বলবেন কনসেপ্টের মিসইউজ, যেটা পুরোটাই বিষয় হচ্ছে
ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের, যে তুমি কনসেপ্টকে মিস ইউজ করছো, শুধুমাত্র কনসেপ্ট থেকে তুমি রিয়েলিটিতে পৌঁছাতে চাইছো, শুধু লজিক দিয়ে হবে না। সে মাইন্ডের ক্ষেত্রেও তিনি তাই বলেছেন, ওই যার জন্য বললেন রেশনাল সাইকোলজি হবে না। রেশনাল সাইকোলজি কেন হবে না? তোমার মাইন্ডের একটা, তোমার সোলের একটা কনসেপ্ট আছে, তাই বলে তুমি ধরে নিচ্ছ সোল এক্সিস্টস, হবে না। কারণ সোলের আমার কোনো ইনটুইশন নেই, ইনটুইশন হয় না সোলের। আমার থটের ইনটুইশন হয়, সোলের ইনটুইশন হয় না, কাজেই ওটার এক্সিস্টেন্স হবে না। ঠিক এখানে তাই, তুমি গডের কনসেপ্টের মধ্যে তুমি এত দূর ধরে খুব কষ্ট করে প্রমাণ করলে এক্সিস্টেন্স থাকতেই হবে, নাহলে হাইয়েস্ট বিইং হবে না, নেসেসারি বিইং হবে না। নেসেসারি বিইং হতে গেলে হাইয়েস্ট বিইং হতে হবে, আর হাইয়েস্ট বিইং হতে গেলে নেসেসারি বিইং হতে হবে। নেসেসারি বিইং মানে নেসেসারি এক্সিস্টেন্স থাকতে হবে, কারণ সবই বলছেন এক্সিস্টেন্স তো আবার একটা ক্যাটেগরি, ক্যাটেগরি মানে একটা কনসেপ্ট। তুমি কনসেপ্টকে জুড়েছো, কিন্তু রিয়েল এক্সিস্টেন্স ইজ সামথিং ডিফারেন্ট, which comes from intuition or which is established through intuition. সেটা এখানে নেই, এখানে কাটছেন। The artifice of cosmological proof is aimed merely at evading a proof of the existence of a necessary being a priori through mere concepts. তাহলে একটা বিইং এর এখানে কি চেষ্টা করা হচ্ছে, একটা নেসেসারি বিইং এর এক্সিস্টেন্স শুধু কনসেপ্ট থেকে প্রমাণ করব, which would have to be carried out ontologically. আমার কনসেপ্ট থেকে একটা অন্টোলজিক্যাল এক্সিস্টেন্স প্রমাণ করে দেব, for which however we feel ourselves entirely incapable. আমরা এই কনসেপ্ট থেকে, এইখানে কান্ট বলে দিলেন, আমরা শুধু কনসেপ্ট থেকে রিয়েল এক্সিস্টেন্স বা অন্টোলজিক্যাল এক্সিস্টেন্স এটা প্রুভ করতে পারবো না। বুঝতে পারছো এটা কত ক্লোজলি কান্ট জুড়ে দিচ্ছেন অন্টোলজিক্যাল আর্গুমেন্টের সঙ্গে। In this respect, on ground of an actual existence and experience in general, we infer as best we can some absolutely necessary condition of that existence. Then we have no necessity of explaining the possibility of this condition. আমরা কি করতে পারি, ওরকম একটা কনসেপ্টে পৌঁছাতে পারি অ্যাবসলিউট নেসেসারি, কিন্তু তার এক্সিস্টেন্সের অ্যাকচুয়াল পসিবিলিটি, অ্যাকচুয়ালিটি, সেটা কিন্তু এস্টাবলিশ করতে পারি না। ফর ইফ it has been proved that it exists, then the question of its possibility is quite unnecessary. আমরা ওই নেসেসারি বিইং এর কনসেপ্টে পৌঁছেও সেটা অ্যাকচুয়ালি আছে কিনা এই প্রশ্নটা তুলতে পারি। যেহেতু তুলতে পারি, তাই জন্য গড আছে কিনা এই প্রশ্নটা আমরা তুলতে পারি বলেই বোঝা যাচ্ছে যে ওটা ওরকম নেসেসারি নয়। আসলে সত্যি করে জগতে কোনো কিছুই নেসেসারি নয়, কারণ এটা তো একটা বেসিক দাবি, জগতের কোনো কিছু নেসেসারি নয়, সবকিছু কন্টিনজেন্ট, সবকিছু অন্য কিছুর উপর ডিপেন্ড করে। কন্ডিশন, এটা তো আমাদের এক্সপিরিয়েন্সে সবকিছু কন্ডিশন, কাজে জগতে আমাদের নেসেসিটির এক্সপিরিয়েন্স হবে কি করে? সত্যি করে দেখো যে আমাদের জগতের সঙ্গে কানেকশন তো সেন্সের থ্রুতে, যেটা কোয়েন খুব স্পষ্ট করে বলেন, কান্টও বলে। এখন এক্সপিরিয়েন্স আমাদের অ্যাকচুয়ালিটি দেয়, নেসেসিটি কখনোই দেবে না, পসিবিলিটিও দেবে না। আমি খুব ভাবতে চেষ্টা করেছিলাম, দেখো একটু খেয়াল করে দেখো, উইটগেনস্টাইন, আর্লি উইটগেনস্টাইনের কথা বলছি, এই জায়গাটা অনেকটা স্পষ্ট করেছেন। জগতে কি আছে? স্টেটস অফ অ্যাফেয়ার্স আছে, আর কিছু নেই। ফ্যাক্টস আছে, ফ্যাক্টস, স্টেটস অফ অ্যাফেয়ার্স না, ফ্যাক্টস আছে জগতে।
ঘটনা, আর কিচ্ছু নেই। কিছু ঘটে, টেবিলটার থাকা, টেবিলটার ব্রাউন হওয়া, এরকম জিনিস আছে, এবং যেটা হয়েছে সেটা থেকেই প্রমাণিত হয় কি হয়নি। কি হয়নি সেটা নেই, সেটা কিন্তু নেই। কেউ কেউ বলবেন সেটাও আছে, উইটগেনস্টাইন একদম ক্লিয়ারলি বলবেন সেটা নেই। কান্ট এখানে একটু অন্য রকমের ধরনের কথা বলছেন। কিন্তু জগতে নেসেসারিলি আছে কথাটার মানেটা কি? কিছু ক্ষেত্রে তো আমাদের মনে হয় সত্যি করেই, যেমন যেমন ভাবে কি বলবেন, জগতে নেসেসিটি আছে, কিরকম, কোথায় আছে? কজালিটির মধ্যে তো কোনো নেসেসিটি নেই। এটা কজালিটির মধ্যে নেসেসিটি আছে মানে এক্সপিরিয়েন্সে কজালিটি যা পাই তাতে কোনো নেসেসিটি নেই, এটা তো হিউম দেখিয়ে গেছেন। কান্ট বলছেন ওখানে একরকম ট্রান্সেন্ডেন্টাল নেসেসিটি আছে, যেহেতু ওটা একটা ক্যাটেগরি। বুঝলাম, সেটা একটা অন্য ধরনের কথা। কিন্তু ক্রিককে বলবেন এক্সপিরিয়েন্সের মধ্যে নেসেসিটি আছে, ওয়াটার ইজ নেসেসারিলি H2O, এটা তো এক্সপিরিয়েন্স দিয়ে আবিষ্কার করি। ওয়াটার আর কিছু হতে পারবে না। তুমি টুইনার যত এক্সপেরিমেন্ট করো সব ক্যান্সেল করে দেবেন কৃতকি, বলবেন ওয়াটার ইজ H2O। কিন্তু সেখানে একটা কিন্তু আছে, ওটা কিন্তু এক অর্থে ডেফিনেশনালি নেসেসারি। কারণ আমি ভেতরে ঢুকছি না, খুব ওপরে যতটুকু তোমরা যদি একটু ধরতে পারো দেখো, না ধরতে পারলে এটা অতটা অসুবিধা নয়, এটা একটু অতিরিক্ত কথা। মানে ক্রিপকি বলছেন যে ওয়াটার এবং H2O এই দুটোই রিজিড ডেজিগনেটর। রিজিড ডেজিগনেটর মানে কি, সব পসিবল ওয়ার্ল্ডে একই জিনিসকে রেফার করে। কাজেই এই আর্থে ওয়াটার H2O কে রেফার করে, টুইন আর্থে ওয়াটার XYZ কে রেফার করে, এরকম হতে পারবে না। তো রিজিড ডেজিগনেটর হলে তো ডেফিনিশনালি ট্রু, এটা নেসেসারি কারণ ওটা ডেফিনিশনালি ট্রু। আদারওয়াইজ জগতে কোনো নেসেসিটি নেই। জগতের যে জায়গাটায় আমরা নেসেসিটি সবচেয়ে বেশি খুঁজি এইরকম কেসে নয়। ওয়াটার তো একটা নাম, ওই যে নেমিং এন্ড নেসেসিটি বইটার নাম, নামের সঙ্গে নেসেসিটির সম্বন্ধ, অদ্ভুত নাম। আমরা সাধারণত বুঝি অবজেক্টের মধ্যে নেসেসারি সম্পর্ক, নামের মধ্যে নেসেসারি সম্পর্ক কি? বইটার নাম শুনেই তো প্রথমে লোকে ঘাবড়ে যাবে, কিন্তু পড়লে এত আনন্দ পাবে। তোমরা ওই ছোট্ট একটা বই পড়লে এত আনন্দ পাবে, এত কিছু শিখবে, একদম মনে হবে যে আগে যা লজিক শিখেছিলাম, আগে যা ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম, এ তো একেবারে অন্য ধরনের কথা, একদম উল্টো কথা। এই দিকটা তো ভাবিনি। এত সুন্দর বই ওটা। তো যাই হোক, নেমিং এর সঙ্গে নেসেসিটির কি সম্পর্ক? তোমার নাম, এর নাম অর্পিতা, ওর নাম কণিকা, তো এর মধ্যে নেসেসিটি কি আছে? ওর পিতার নাম কণিকা হতে পারতো, কণিকার নাম অর্পিতা হতে পারতো না। কি বলছেন, নামটা যেখানে রিজিড ডেজিগনেটর, সেটা অল পসিবল ওয়ার্ল্ডে সেখানে সেটা তাকেই বোঝায়। ওয়াটার H2O কে, ওয়াটার যদি H2O হয় তাহলে সব পসিবল ওয়ার্ল্ডে তাকেই বোঝাবে, অন্য কাউকে বোঝাবে না। তাহলে তো এটা ডেফিনিশনালি ট্রু, ওয়াটার ইজ H2O। জগতে নেসেসিটি খুঁজে পেলাম না, জগতে ওয়াটারই আছে। জগতে ওয়াটার আছে বা H2O আছে, যাই বলো, ওই জিনিসটা আছে, ওই তরল জিনিসটা আছে। সেটা কি নেসেসারিলি আছে? এবার ওয়াটার ইজ H2O, এই নেসেসিটিটা কিসের মধ্যে পেলে? ওয়াটার শব্দটা আর H2O শব্দটা, এই দুটো শব্দের মধ্যে নেসেসারি কানেকশন পেলে। সত্যি করে কি ওয়াটার বলে একটা জিনিস আছে আর H2O বলে একটা জিনিস আছে, তাদের মধ্যে নেসেসারি কানেকশন আছে জগতে?
তা তো নেই। ওয়াটার শব্দটা আর ডেজিগনেটর গুলোর মধ্যে নেসেসারি কানেকশন আছে। H2O এই শব্দটা, এই দুটো শব্দের মধ্যে নেসেসারি কানেকশন আছে, এবং জগতে একটাই বস্তু আছে ওয়াটার, যেটা নেসেসারি নয়। জগতে এমন জগৎ কল্পনাই করতে পারি যাতে H2O বলে কিছু নেই। একটা পসিবল ওয়ার্ল্ড আমরা কল্পনা করতে পারি, মানে ক্রিপকে সিম্যান্টিক্স তো অনেক রকম হয়, ক্রিপকে যে ধরনের সিম্যান্টিক্স করেন সেটাকে বলা হয় পসিবল ওয়ার্ল্ড সিম্যান্টিক্স। তো পসিবল ওয়ার্ল্ড এমন একটা ভাবতে পারি যেখানে H2O নেই, তাহলে ওয়ার্ল্ডে নেসেসিটি নেই। ক্রিপকেও প্রমাণ করতে পারবেন না ওয়ার্ল্ডে নেসেসিটি আছে। ক্রিপকে কিন্তু কজালিটির ক্ষেত্রে নেসেসিটির কথা বলেননি। এখানে যে নেসেসিটির কথা বলা হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স, যেন ওয়াটার এক্সিস্টস নেসেসারিলি, এরকম জিনিস কোনো হয় না। কারণ এটা ক্লিয়ারলি বলে দিলেন। কাজেই কসমোলজিক্যাল আর্গুমেন্ট দাঁড়াবে না। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। এটা পেজ 574, এটা অনেকটা আলোচনা করেছেন কান্ট, তো তার ভিতরে আমি একটু একটু জায়গা পড়ছি। মূল আর্গুমেন্ট এটাই, কিন্তু একটু একটু জায়গা আলোচনা করছি। ইট মে ওয়েল বি অ্যালাউড টু অ্যাজিউম দ্য এক্সিস্টেন্স অফ এ বিং অফ দ্য হাইয়েস্ট সাফিসিয়েন্সি অ্যাজ দ্য কজ অফ অল পসিবল এফেক্টস। অ্যাজিউমটা দেখো উনি মানে এমফেসিস দিয়েছেন। তো সব এফেক্টের একটা কারণ আছে, যেটা সাফিসিয়েন্ট কজ হাইয়েস্ট বিং। In order to facilitate reason's search for the unity of its grounds of explanation. এই explanation, reason এটা খোঁজে একটা explanation, তাই reason খুঁজে ওরকম একটা highest being এ যাওয়ার দিকে একটা ঝোঁক আছে। Yet to go so far as to say such a being exists necessarily is no longer the modest expression of an allowed hypothesis. কিন্তু এর থেকে তোমাকে এটা বলতে দেওয়া যাবে না যে ওরকম একটা হাইয়েস্ট বিং সত্যিই আছে। তাহলে তোমার একটা বলার ছোক আছে, নেসেসারি বিং, একটা হাইয়েস্ট বিং নেসেসারিলি অস্তিত্বশীল, হ্যাঁ, আবশ্যিকভাবে অস্তিত্বশীল বলার ঝোঁক আছে, কিন্তু তার থেকে এটা তোমাকে বলতে দেওয়া যাবে না যে ওটা সত্যি করে অ্যাকচুয়ালি আছে। স্যার এখানে হাইপোথিসিসটাকে অ্যালাউয়েবল বলার কারণটা কি? অ্যালাউয়েবল মানে তোমাকে অ্যালাউ করা যাবে না, তোমাকে অ্যালাউ তো করবে না। কিছু হাইপোথিসিস তো অ্যালাউয়েবল, যে তুমি এই হাইপোথিসিসটা করতেই পারো, এই হাইপোথিসিসটা করার মধ্যে কোনো দোষ নেই। যেমন আমি একটা হাইপোথিসিস করতে পারি যে একটা ওয়ার্ল্ড এমন ভাবা যেতে পারে যে ওয়ার্ল্ডে কোনো ওয়াটার নেই, ভাবতে তো পারি। তুমি আমি অ্যালাউ করবে তো? করবে, এটা কোনো অসুবিধা নেই ভাবতে। কিন্তু এটাকে আমি তোমাকে অ্যালাউই করতে দেবো না এরকম হাইপোথিসিস করতে, এই জন্য অ্যালাউয়েবল, নট অ্যালাউয়েবল। কারণটা একটা জিনিস আটকে যাচ্ছে, ওয়াটার ডাজন্ট এক্সিস্ট, এই হাইপোথিসিসটা কিছুতে আটকাচ্ছে না আমাদের, এক্সেপ্ট এক্সপিরিয়েন্স। কিন্তু আমি এমন একটা ওয়ার্ল্ড বলছি যে ওয়ার্ল্ডটা এই ওয়ার্ল্ড নয়, সেই ওয়ার্ল্ড আমার এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ড তো নয়, সেখানে ওরকম জিনিস থাকতে পারে। কিন্তু এই যে নেসেসারি বিইং কথা বলা হচ্ছে, সেটা তো ওরকম পসিবল ওয়ার্ল্ডে বলা হচ্ছে না, বলা হচ্ছে আমার ওয়ার্ল্ডে আছে নেসেসারি বিইং। তো এরকম ওয়ার্ল্ডে তো আমি অ্যালাউ করব না নেসেসারি বিইং, আমাদের লজিকে আটকে যাচ্ছে। কারণ কোনো এক্সিস্টেন্সকে তুমি ইনটুইশন ছাড়া এস্টাবলিশ করতে পারবে না আমার ওয়ার্ল্ডে। কিন্তু যারা রিলিজিয়ান করবে তারা বলবে যে আমি মানছি, মানে আগের দিন আপনি একটা প্রসঙ্গ তুলেছেন আমার গড তোমার গড, তো সেই রকম ভাবে কেউ যদি বলে না আছে নেসেসারি বিং আছে, সেখানে নেসেসিটি আছে, মানে এইটা যদি সে বলে যে আমি বুঝতে পারছি, আমি অনুভব করতে পারছি, এখন
সেই জায়গাটাকে কি বলে তাকে থামানো যেতে পারে, মানে এই ওই জন্য অ্যালাউএবিলিটির প্রসঙ্গটা আমার একটু বুঝতে অসুবিধা। দেখো, তুমি যদি কান্ট ফেথের জায়গা রেখেছেন, তোমার ফেথ আছে, আমি বিশ্বাস করি আছে, হ্যাঁ, তো তুমি বিশ্বাস করো আছে, করো না, কোনো দোষ নেই, বিশ্বাসের জায়গা তো আছে। কারণ তো খুলে রেখেছেন যে এতটা আমার নলেজের ডোমেইনে আমার ওয়ার্ল্ডটা শেষ, তুই তো বলেননি, তিনি বলেছেন তার বাইরে বিশ্বাসের ওয়ার্ল্ড আছে, তুমি সেখানে বিশ্বাস করো, আগডুম বাগডুম বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো সোনার পাহাড় আছে, কে কে বাধা দিতে যাচ্ছে? সেটা তো অ্যালাউয়েবল বলছি না, মানে অ্যালাউয়েবল নয় বলছি না, সেটা অ্যালাউয়েবল। বিশ্বাসের জায়গাটা, ফেথের জায়গাটা, আস্থার জায়গাটা, সেটা অ্যালাউয়েবল। তুমি যা খুশি আগডুম বাগডুম বিশ্বাস করো না, তুমি অ্যাব্রাকাডাব্রা নামে একটা কিছু জিনিস বিশ্বাস করো, তাতে আমি কি করে তোমাকে আটকাবো যে তুমি বিশ্বাস করছো? তুমি অ্যালাউয়েবল, ইট ইজ নট অ্যালাউয়েবল টু বিলিভ ইন অ্যাব্রাকাডাব্রা, এটা তো আমি বলতে পারি না। তুমি বিশ্বাস করো হজবড়লা বলে কিছু একটা আছে, ভাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যখন বলছো ওটা এক্সিস্ট করে এই ওয়ার্ল্ডে আমার এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে, সেইটা অ্যালাউয়েবল তো। তুমি যদি বলো অ্যাব্রাকাডাব্রা আছে আমার এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে, আমি বলবো কোন ইনটুইশন থেকে তুমি এটা ইনফার করছো? যে ইনটুইশন থেকে ইনফার করেছো সেই ইনফারেন্সে তো দোষ দেখিয়ে দিয়েছি। আর কোন ইনটুইশন থেকে তুমি ইনফার করতে পারো তার এক্সিস্টেন্স? সমস্যাটা হচ্ছে ডাইরেক্ট তো ওরকম নেসেসারি বিইং এর এক্সিস্টেন্স আমার এক্সপিরিয়েন্স হয় না, ইনটুইশন হয় না, সেটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখো, আমি আমার যা এক্সপিরিয়েন্স হয় তার থেকে আমি নেসেসারি বিইং কে ইনফার করছি, কিন্তু ইনফার করতে গিয়ে ওই মাঝে দুটো প্রেমিস লাগে, যে দুটো প্রেমিস আমরা বললাম, ওই কনভার্সন, একটা প্রেমিস পেতে হয়, সেটাকে আবার কনভার্সন করতে হয়, ওই দুটো প্রেমিস ভ্যালিড নয়, ওই কনভার্সনটা ভ্যালিড নয় কান্ট বললে, কারণ ওখানে ওই অন্টোলজিক্যাল প্রুফটা মানে প্রিসাপোজড হয়ে যাচ্ছে। তাহলে ওর থেকে এই এক্সপিরিয়েন্স থেকে ওখানে যেতে দেবো না। এখন তুমি বলো আমার একরকম একটা স্পেশাল আমার নিজস্ব এক্সপিরিয়েন্স হয়, তুমি বলতে পারো আমি গডের সঙ্গে কথা বলি, তা আমি বলবো তা আমি তো বলতে পারি না, আর কেউ বলতে পারে না, তুমি পারো, তোমার উপর গড এসে ভর করে, তোমার শনি মঙ্গলবার শিবের ভর হয়, শিব এসে তোমার সাথে কথা বলেন, তো সেটা নিয়ে তো আমি এই ওয়ার্ল্ডের আলোচনা করতে পারবো না, কোনো সায়েন্স করতে পারবো না, কারণ পাবলিক নয়, সেটা কথা বলেন। তুমি একদিকে বলছো সেটা ওরকম জীব নয়, সেটা তার কথা বলতে গেলে তো তার মুখ লাগে, জীব লাগে, তার তো সব কিছু নেই। দেখেছি তাকে, তার শরীর লাগে তবে দেখা যায়, শরীর নেই অথচ দেখেছো, তুমি প্রুভ করতে পারবে না। সেকেন্ড কথা আমি বলবো, যদি বা তোমার ওরকম একটা মানে এক্সপিরিয়েন্স হয়, আমি বলবো ওটা গাজনের শিব দেখেছো, গাজনের আল্লাহ, গাজনের শিব দেখেছো, সেজে এসে কেউ তোমায় ঠকিয়েছে। থার্ড কথা আমি বলবো তোমার হ্যালুসিনেশন হয়, যার বডি নেই তাকে দেখবে কি করে, যার কোনো আকার নেই তাকে দেখবে কি করে? তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তোমার কোনো ইনটুইশন তুমি দেখাতে পারবে না, পাবলিক ইনটুইশন দেখাতে পারবে না। পার্সোনাল ইনটুইশন বললে আমি বলবো ও তো ভ্রম হতে পারে, পার্সোনাল ইনটুইশনের উপর কি ভরসা? ওটা দিয়ে তো তুমি পাবলিকলি পার্সোনাল ইনটুইশন নিয়ে তুমি বসে থাকো। রামকৃষ্ণ নাকি মা কালীর সাথে কথা বলতেন, তো বলতেন, পাবলিক ডোমেইনে কেন বলছেন সে কথাটা? পাবলিক ডোমেইনে তো সেটা বিশ্বাসযোগ্য কথা নয়, কারণ আমি তো দেখতে পাচ্ছি না, আমি প্রুভ করতে পারছি না। তিনি কোনো ইনফারেন্স দেখাতে পারবেন না যে তিনি মানে কোনো আর্গুমেন্ট দিতে পারবেন না যাতে তিনি এটা প্রুভ করতে পারবেন। তিনি বললেন আমার এক্সপিরিয়েন্স হয়, আমি বলবো ওর হ্যালুসিনেশন হতো। সাইকোলজিতে তো হ্যালুসিনেশন বলে একটা কথা আছে, আমি কান্টের হয়ে যুক্তি দিচ্ছি। আর তুমি যদি শুধু বলো যে আমার এক্সপিরিয়েন্স হয়, আমি বুঝতে পারি তোমাদের বোঝার দরকার নেই, আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটাকে রিপোর্ট করলাম, ওটা হ্যালুসিনেশন হতে পারে, রিয়েলও হতে পারে, আই ডোন্ট নো, ওয়েল অ্যান্ড গুড, কান্ট বলবেন, আমি মানে কান্ট। তোমার ওরকম হ্যালুসিনেশন হয় না হয় এটা প্রমাণ করা যাবে না। যদি হ্যাঁ তুমি সাইকো অ্যানালিটিক সেশনের মধ্যে দিয়ে যেতে, তাহলে প্রমাণ করা যেত তোমার হ্যালুসিনেশন হচ্ছে কিনা। হ্যালুসিনেশন হলে তাও প্রমাণ করা যেত হ্যালুসিনেশন হচ্ছে। হ্যালুসিনেশন না হলে
আমি প্রমাণও করতে পারবো না ওটা তোমার হ্যালুসিনেশন নাকি রিয়েল এক্সপিরিয়েন্স। অন্তত আর্গুমেন্ট দিয়ে তুমি প্রমাণ করতে পারবে না, কারণ তার বডি নেই, যার বডি নেই সে আবার কি করে হতে পারে। তুমি তখন বলবে তার বডি নেই কিন্তু তিনি বডি ধারণ করতে পারেন। এবার ওই আবার পার্সোনাল ডোমেনে তুমি চলে গেলে, ওটা তোমার হ্যালুসিনেশন নয় এটা তুমি প্রমাণ করতে পারবে না। আর যেহেতু প্রমাণ করতে পারবে না, সেহেতু আমার এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের ওটা আলোচনার বিষয় নয়, ওটা তোমার ফেথের বিষয়। তুমি বিশ্বাস করছো যে ওটা তোমার হ্যালুসিনেশন নয়, এটা তুমি বিশ্বাস করছো জাস্ট। যেটা কারোর এক্সপিরিয়েন্স হয় না, তোমার এক্সপিরিয়েন্স হয় শুধু, সেটা হ্যালুসিনেশন, সেটাকে আমরা সায়েন্সের ভাষায় হ্যালুসিনেশন বলি। এবং যাদের হ্যালুসিনেশন হয় জেনারেলি খুব কম লোক, যেমন ন্যাশের মতন লোক বুঝতে পারতেন যেটা হ্যালুসিনেশন, খুব কম লোক বুঝতে পারে ওটা হ্যালুসিনেশন, তারা রিয়েল বলেই ভাবে। কাজে এটা তোমার দায়িত্ব প্রুভ করা যে ওটা হ্যালুসিনেশন নয়। ন্যাশ প্রমাণ করেছিলেন একটা ভাবে, নিজের কাছেই নিজে প্রমাণ করেছিলেন, এবং যেটা আমাদের কাছে খুব ক্রেডিবল বলে মনে হয়েছিল। কি প্রমাণটা কি? উনি বলছেন, অত বড় সায়েন্টিস্ট তো, অত বড় মানে ইকোনমিস্ট, ওই যিনি ন্যাশ বলতে ওই যিনি গেম থিওরি দিয়েছিলেন, ওর তো হ্যালুসিনেশন হতো, ওসব ছিল, অসুখ ছিল। তো উনি বলছেন যে আমি বুঝতে পারি কোনটা রিয়েল মানুষ, কোনটা আমার ওই আমি হ্যালুসিনেট করছি। কিভাবে বুঝি? আসলে মানে সেটা বুঝি, সবার ক্ষেত্রে বুঝি না, অনেকের ক্ষেত্রেই বুঝতে পারি। এ করে বুঝতে পারি যে যেগুলো রিয়েল মানুষ তাদের বয়স বেড়ে যায়, আর যেগুলো বা চেহারা পাল্টে যায়, আর যেগুলো রিয়েল মানুষ নয়, মানে যারা রিয়েল মানুষ নয় তাদের চেহারা পাল্টায় না। আমি লাস্ট যখন দেখেছিলাম বা 10 বছর আগে যেমন দেখেছিলাম তেমনই চেহারা থাকে। এতে বুঝতে পারি ওটা। তাহলে অতখানি সায়েন্টিফিক মাইন্ড বলে উনি কিন্তু পার্থক্যটা করতে পারেন যে কোনটা হ্যালুসিনেশন কোনটা হ্যালুসিনেশন নয়। কিন্তু যারা হ্যালুসিনেশনের আন্ডারে থাকে তারা তো বুঝতে পারে না। কাজে সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে তো তুমি কিছু এস্টাবলিশ করতে পারবে না জগতে। এখানে তো প্রমাণের কথা বলা হচ্ছে। আমি গডকে দেখেছি, তাতে কি হলো? তুমি কিছু প্রমাণ করতে পারবে না, ওটা তোমার হ্যালুসিনেশন না রিয়েল এক্সপিরিয়েন্স। আজকে এই পর্যন্ত থাক। আমার মনে হয় এবার তোমরা টেক্সটটা পড়লে মানে বুঝতে পারবে। প্রশ্ন থাকলে বলো, নাহলে এখানে শেষ করি, অনেকক্ষণ বলেছি। পরের দিন অন্য আর্গুমেন্ট বলবো। মাঝে কান্টকে নিয়ে একটা যাদবপুরে সেমিনার আছে 5 আর 6 তারিখে, বোধহয় এটা অনলাইনও ওরা দেবে। যারা শুনতে চাইবে, কান্ট শুধু নয়, কান্ট, সাবজেক্টিভিটি এন্ড ফ্রিডম, এটা কান্ট, অদ্বৈত বেদান্ত আর কেসি ভট্টাচার্য, 3 জনকে নিয়ে আছে। তোমরা যারা ইন্টারেস্টেড, অনলাইনে যেগুলো সেশন গুলো হবে সেই সেশন গুলো যারা যাদবপুরে কাছাকাছি নেই তারা ওই অনলাইন সেশনে যোগ দিতে পারবে। আমি যদি লিঙ্কটা পাই তোমাদের শেয়ার করে দেব। লিঙ্কটা মানে যদি পাই না, পাবোই, আমি গ্রুপে দিয়ে দেবো। যেহেতু এটা কান্ট রিলেটেড, আমি শেয়ার করে দেবো। থ্যাংক ইউ স্যার। আজকের সেশনটা দারুণ ছিল।